পৃথিবীর যে কটি দেশ উন্নত দেশের তালিকায় নাম লিখিয়েছে এবং অর্থনীতিতে একটি শক্তিশালী কাঠামো দাঁড় করিয়েছে এবং তাদের জনগণের জন্য একটি নিশ্চিত আবাসন প্রতিষ্ঠা করেছে, একটি মাত্র জিনিসকেই কন্ট্রোল করেছে, সেটি হলো দুর্নীতি। এই দুর্নীতি নির্মূল করে মোটামুটি পৃথিবীর অনেক দেশই অনেক দূর এগিয়ে গেছে। দর্শক, প্রান্তিক আলোচনায় আজকের বিষয় দুর্নীতি। বাংলাদেশে গত 53 বছরে শুধু দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি। আমাদের সমসাময়িক দেশগুলো এগিয়ে গেছে অনেক দূর পর্যন্ত। যদি আমরা আমাদের বেশি দূরে নয়, আমাদের থেকে মাত্র 4000 কিলোমিটার দূরে সিঙ্গাপুর, কথায় কথায় যে সিঙ্গাপুরের নানান উদাহরণ আমরা দিয়ে থাকি, সে সিঙ্গাপুর। অনেকেই হয়তো জেনে থাকবেন যে সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ 1959 দায়িত্ব নিয়ে 1990 সাল পর্যন্ত দেশ শাসন করেছিলেন। পরবর্তীতে উনি দেশের পরামর্শকদাতা হিসেবেও আরও 10 থেকে 15 বছর উনি দায়িত্ব পালন করেন। তবে এই যে সিঙ্গাপুরের রাতারাতি একটি উন্নত দেশের তালিকায় নাম লিখিয়েছে এবং সারা বিশ্বে সিঙ্গাপুরের যে গ্রহণযোগ্যতা পেয়েছে, এটি শুধুমাত্র লি কুয়ান ইউর একেবারে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন যখন পরিচালনা করছিল, তখন রাতারাতি সিঙ্গাপুরের চেহারা পাল্টে গিয়েছিল এবং পুরো সিঙ্গাপুরবাসীর ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। সেটির একমাত্র চাবি বলা হচ্ছে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন এবং দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক দল, যে কারণে সম্ভব হয়েছিল। গত 53 বছরে দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা যেটা দেখে আসছি, বাংলাদেশে রাজনীতিবিদ, প্রশাসন এবং আমলা, এই তিনে মিলে একেবারে দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে নিয়ে গেছে যে গত 53 বছরে দেশ যতটা এগিয়েছে তার চেয়ে অনেকটা পিছিয়েছে। দুর্নীতিতে আমরা বারবারই চ্যাম্পিয়ন, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছি গত 53 বছরে। তাহলে বলাই যায় দুর্নীতির কারণেই আমরা পিছিয়ে আছি এবং পিছিয়ে গেছি। আরও একটি ছোট্ট উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরতে চাই, বাংলাদেশ ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টের ভিতরে যখন গণপরিবহন চলে, তখন ঠিক নিয়মতান্ত্রিকভাবে ট্রাফিক রুলস মেনে ঠিকঠাক মতো পরিবহনগুলো চলতে থাকে। ঠিক একই পরিবহন যখন ক্যান্টনমেন্টের বাহিরে আসে, তখন সে আর কোনো ট্রাফিক রুলস মানতে নারাজ বা মানতে চায় না। কারণ একটাই, বাহিরে ট্রাফিক রুলস ভঙ্গ করেও তার কোনো শাস্তি হয় না, আর ক্যান্টনমেন্টের ভিতরে ট্রাফিক রুলস ভঙ্গ করলে সেখানে শাস্তি হবে, দণ্ড হবে, এমনকি তার ড্রাইভিং লাইসেন্সও বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তো বুঝতে পারছি ক্যান্টনমেন্টের বাহিরে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত হওয়া বা জরিমানার কোনো ভয় থাকে না, অথবা যদি ভুল করে ধরাও পড়ে, সেটি অর্থনৈতিক জরিমানার মাধ্যমে পার পেয়ে যায় এবং অনৈতিক টাকা লেনদেনের মাধ্যমেও পার পেয়ে যায়। অন্যায়ের যখন কোনো বড় শাস্তি হচ্ছে না, তখন সে অন্যায় রোধে কে? আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত বাংলাদেশে পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও আমলারা দুর্নীতির সাথে জড়িত থাকবে, ততদিন পর্যন্ত এদেশ কোনোভাবেই উন্নতি করা সম্ভব নয় এবং উন্নয়ন দেশের তালিকায় নাম লেখানো সম্ভব নয়। তবে দুর্নীতি কি সবাই করছে? মোটেও না। তবে অধিকাংশ লোক যে দুর্নীতি করছে সেটা বলাই যায়। যদি কম সংখ্যক লোক দুর্নীতি করত, তাহলে অধিকাংশ লোক সেই দুর্নীতি বাধা দিতে পারত এবং সেটা রুখে দিতে পারত। দুর্নীতি যখন অধিক সংখ্যক লোক করে থাকে, তখন অল্প সংখ্যক লোক সে দুর্নীতি রোধ করতে অসম্ভব হয়ে পড়ে। ফলে এই দুর্নীতির মাত্রা দিন দিন বাড়তেই থাকে এবং দিন দিন চলতেই থাকে। গত 15 বছরে আওয়ামী দুঃশাসনের আমরা যা দেখলাম, একেবারে পুলিশের আইজিপি থেকে শুরু করে মন্ত্রী, এমপি, সাধারণ নেতাকর্মী এবং প্রধানমন্ত্রীর সেই দুর্নীতির খবরও বের হচ্ছে এখন। গত 15 বছর ধরে আওয়ামী লীগ দুর্নীতির যে স্বর্গরাজ্য তৈরি করেছিল,
সেই স্বর্গরাজ্যর যখন 5ই আগস্ট অবসান ঘটে, তখন বাইতুল মোকাররমের খতিব সহ একেবারে দেশের আমলা, মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই একযোগে দেশ ছেড়ে পালিয়ে যায়। কারণ প্রত্যেকের মনের মধ্যে একটি ভয় ছিল, গত 15 বছর ধরে যে অন্যায়, অত্যাচার, সীমাহীন দুর্নীতির সাথে জড়িত ছিলাম, হয়তো জনসাধারণের সামনে পড়লে শেষ হতে পারে প্রাণ। সেই ভয়ে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরা সব পালিয়ে যায়। ভবিষ্যতে বাংলাদেশ কি শিক্ষা নেবে এই গত 5ই আগস্ট থেকে? ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা কি 5ই আগস্ট থেকে শিক্ষা নিয়ে একটি দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল, দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত আমলা গঠন করে দেশকে পরিচালনা করতে পারবে তো? সেই প্রত্যাশায় প্রান্তিক আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড যেমন লাইক, শেয়ার, কমেন্টস তো করাই যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।